Okay, Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so be attentive and enjoy the class. আজকের ক্লাসে আমি প্রথমেই আমাদের কথা বলতে গেলে ইংরেজি ভাষাতে কথা বলতে গেলে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার খুব বেশি হয়ে থাকে। তো এই ডু ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার এবং বি ভার্বের ব্যবহারে আমরা ভুল করে থাকি। কোন কোন জায়গায় ভুল করি এবং কেন ভুল করি আর কি করলে আমাদের ভুল হবে না, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সবাই আমাকে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। সাউন্ড ক্লিয়ার আসছে না, সবাই একটু বলবেন প্লিজ। শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। ওকে, কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিবেন। তো আমি এখন প্রথমেই যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের যে ব্যবহারটা, সেটা নিয়ে আমি একটু দেখাবো। ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, আচ্ছা দেখেন, বলা হচ্ছে যে ইউজ অফ হ্যাভ ভার্ব। এই হ্যাভ কিন্তু একটা বহুরূপী ভার্ব। কেন হ্যাভটাকে আমি বহুরূপী বললাম? কারণ এই হ্যাভ ভার্বের ব্যবহার বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে, বিভিন্ন ধামে হয়ে থাকে। কিভাবে হয় সেটা? হ্যাভ অর্থ খাওয়া, হ্যাভ অর্থ পাওয়া, হ্যাভ অর্থ গ্রহণ করা, হ্যাভ অর্থ দেখা, অনেক রকমের হ্যাভের ব্যবহার হয়। তো সেই হ্যাভের ব্যবহারের ভিতরে গুরুত্বপূর্ণ যে ব্যবহারগুলা, আমরা সেইগুলা একটু দেখবো। বলা হচ্ছে এই তিনটি গুরুত্বপূর্ণ ভার্বের ব্যবহার আমরা খুব ভালোভাবে শিখব। কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে থাকে। বারবার কিন্তু এখানে ডিফারেন্ট কথাটা, বিভিন্ন কথাটা উল্লেখ করা হয়েছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এগুলো কখনো মেইন ভার্ব হিসেবে বসে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। মেইন ভার্ব হিসেবে বসে কখন, আর অক্সিলারি ভার্ব হিসেবে বসে কখন, আমরা একটু দেখবো। কি বললাম? হ্যাভ ভার্বটা কখনো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, আবার কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন প্লিজ। মেইন ভার্ব হিসেবে হ্যাভ এর ব্যবহার, আমরা সকলে জানি হ্যাভ এর অর্থ হচ্ছে আছে। আমরা সবাই কিন্তু এটা জানি হ্যাভ মানে হচ্ছে আছে। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ ডগ, আই হ্যাভ এ হাউস। আমরা এটা জানি। আবার অনেক এটাও জানি যে হ্যাজ শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো সেন্টেন্সের অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। যেমন করিমের একটা গাড়ি আছে বা তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। কি হবে? হি হ্যাজ এ কার। হ্যাভ যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন এর তিনটা ফর্ম হয়, ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি। মনে রাখবেন, এর তিনটা ফর্ম হয়, ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি। আরেকটা হয়, কখনো কখনো আবার পাঁচটাও হয়, ভি ফোর এবং ভি ফাইভ। এই পাঁচটা ফর্ম কি কি দেখেন, আমরা প্রত্যেকটা ভার্বের কিন্তু তিনটা করে ফর্ম পড়ি। যেমন ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। কিন্তু আসলে এখানে বলা হচ্ছে পাঁচটা করে ফর্মের কথা। হ্যাভ, হ্যাভ মানে আছে বা থাকা, ভি ওয়ান। হ্যাড অর্থ ছিল, আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন। আবার এই হ্যাবের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাড, আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। আবার এখানে হ্যাডটা থার্ড পারসন ফর্ম হিসাবেও, সরি, হ্যাডটা ভি থ্রি অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর ভি ফোর অংশ, যেটা ভি ফোর পার্ট, সেটা হচ্ছে হ্যাভিং। যে কোনো ভার্বের পর আইএনজি যুক্ত করে দিলে ইটিং, হ্যাভিং, ডুইং, প্লেইং, আইএনজি যুক্ত যে পার্ট বা অংশ, এটাকে ভি ফোর অংশ বলা হচ্ছে। আর এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাজ। সমস্যাটা আমাদের কোথায় হয় সেটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব, সবাই একটু দেখবেন। যেমন এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাজ, এখানে হ্যাভস কেন হলো না আর হ্যাভস কেন হবে, এটা আমি একটু দেখাই। ই এ টি, ইট মানে হচ্ছে খাওয়া বা খাই। এর ভি টু হচ্ছে এট, এ টি ই, ইট, এট, ইটেন, ই এ টি ই এন, ইট, এট, ইটেন। আর এর ভি ফোর অংশ হচ্ছে ইটিং, ই এ টি আই এন জি, ইট, এট, ইটেন, ইটিং। আরেকটা হচ্ছে, এই যে দেখেন, মূল যে ফর্মটা আমি এখানে লিখেছি,
হিয়ার ইউ ক্যান সি বলছে যে এই ইট, এইখানে কিন্তু এই V5 বা থার্ড পারসন ফর্মে EAT ইট লিখলাম, আর এখানে আরেকটা অতিরিক্ত ইয়ে দিব, সেটা হচ্ছে এস। তাহলে কি হলো, ইটকে আমি কি করেছি, ইটস করেছি। একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন, এখানে মূল ভার্বের সঙ্গে শুধু এস যোগ করে থার্ড পারসন ফর্ম বা V5 ফর্ম করেছি ইটস। কিন্তু এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম বা V5 অংশ আমরা যদি হ্যাভস করি, তাহলে কি হবে, হবে না। এই হ্যাভ এর থার্ড পারসন ফর্মটা কিন্তু একটু ভিন্ন, হ্যাজ। মনে রাখবেন, এটা আমরা একটু পরেই দেখতে পারবো যে এর ব্যবহারটা প্র্যাকটিক্যালি কোন জায়গাতে হয়ে থাকে। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, হ্যাভ এর থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না, হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হবে হচ্ছে হ্যাজ। এটা কি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন, এই যে পাঁচটা অংশ দেখাচ্ছি? হুম। কৃষ্ণা দিদি একটু কথা বলবেন প্লিজ, প্রেজেন্টেশন নিব কিন্তু, রেডি করবেন এখানে। যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিতে হবে, এবং টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন গুলোও কিন্তু আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি যখন আপনাদেরকে কথা বলার জন্য অনুরোধ করব, দেখবেন রেইজ হ্যান্ড একটা বাটন রয়েছে, এটাতে প্রেস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কে কে কথা বলতে চাচ্ছেন। আই হ্যাভ এ পেন, দেখেন আই হ্যাড এ পেন, আমার একটি কলম আছে, আমার একটি কলম ছিল। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এইখানে আবার দেখেন হ্যাড এর ব্যবহারটা বা হ্যাভ এর ব্যবহারটা একটু ভিন্ন হয়ে গেল। কি বলছে, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এটার প্রকৃত অর্থ কি হয় কেউ বলতে পারবেন? আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ ইয়াসি ইয়াসু চলে আসবে বাংলা ক্রিয়ায়। আই হ্যাভ হ্যাড মাই ডিনার অর্থাৎ আমি আমার ডিনার করেছি। তো এই হ্যাড কেন হলো, এই হ্যাড দেখে আপনারা এইটা মনে করবেন না যে এই হ্যাডটা হচ্ছে এখানে পাস্ট ফর্ম, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড, নো। এটা হচ্ছে থার্ড মানে V3 অংশ। যেমন ইট, এট, ইটেন, এই ইটেন যেমন, এখানে হ্যাডটাও কিন্তু তেমন। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, কি বলছে, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। তো বলছে আমাদের মনে রাখতে হবে যে মেইন ভার্ব হিসেবে হ্যাভ এর ব্যবহার যখন হবে তখন এর অনেকগুলো অর্থ হয়ে থাকে। যদিও আমরা জানি হ্যাভ এর অরিজিনাল মিনিং হচ্ছে আছে, হ্যাভ মানে অর্থ কি, আমরা সবাই কিন্তু এটা জানি হ্যাভ মানে আছে। কিন্তু এখানে কি দাঁড়ালো, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে হ্যাভ অর্থ কিন্তু খাওয়া বা গ্রহণ করা, আমি আমার ডিনার করেছি। যদি বলতাম আই হ্যাড মাই ডিনার, তখন হবে আমি আমার ডিনার করেছিলাম। হ্যাভ এর অর্থগুলো কি কি হয় দেখেন, ওনারশিপ যখন মালিকানা বুঝায়, ওনারশিপ শব্দের অর্থ কি, মালিকানা, উই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কার। রিলেশনশিপ যখন হবে, করিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড টু কিডস, রিলেশনশিপ, করিমের একজন স্ত্রী আছে, দুইটা বাচ্চা রয়েছে। ফিচার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, রুমার চমৎকার একটা গানের গলা রয়েছে। ইলনেস যখন বুঝাবে, আই হ্যাভ এ রিয়েলি ব্যাড হেডেক, এই দেখেন এখানে হ্যাভ মানে কিন্তু আমি সত্যি একটা খুব মাথায় ব্যথা অনুভব করছি বা আমার মাথায় ব্যথা করছে। এক্সপিরিয়েন্স যখন হবে, আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট টাইম এট দ্য পার্টি। ইটিং বা ড্রিঙ্কিং হবে, মাই কলিগস, কলিগস বানানটা সবাই খেয়াল করবেন, মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট 1 PM, আমার কলিগরা সাধারণত লাঞ্চ করে 1টার সময়। এখানে হ্যাভ এর 6 প্রকার ব্যবহার লিখেছি, ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এক্সপেরিয়েন্স, ইটিং, এই 6 প্রকার ব্যবহারের কথা বলা হয়েছে। এদের মধ্যে আবার প্রথমে যে চারটা আছে, ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এই চারটা হচ্ছে স্টেট সিচুয়েশন। এদের সঙ্গে কি বলছে, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম হ্যাভিং বসানো যায় না। দেখেন আমরা কিন্তু অনেকে ভুল করে থাকি, আমি একটা পাখি দেখি, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, আই সি এ বার্ড। আবার যদি বলি আমি একটা পাখি দেখিতেছি, অনেকে ভুল করে আমরা লিখে ফেলি আই অ্যাম সিইং এ বার্ড। কিন্তু মনে রাখবেন, সি ভার্বের সঙ্গে লাভ মানে ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসিতেছি, আই অ্যাম লাভিং ইউ, এই বাক্যগুলা বলা যাবে না। এইগুলা ভুল। কেন ভুল, স্ট্রেট সিচুয়েশন, এগুলা কিন্তু অলরেডি সেখানে আছে। স্ট্রেট মানে এগুলা দেখেন, লাভ মানে ভালোবাসা, আমি একটা পাখি দেখছি, পাখি দেখছি আমার চোখ দিয়ে, আমার একটা ইন্দ্রিয় দিয়ে আমি দেখছি, আমার কি কোনো কষ্ট হচ্ছে? যে ভার্ব গুলো করতে ইন্দ্রিয় দ্বারা করা হয়, সাধারণত স্ট্রেট অবস্থা বোঝায়, স্থির অবস্থা বোঝায়, সেগুলা দ্বারা কখনো আইএনজি ফর্ম করা যায় না। আই অ্যাম লাভিং ইউ হবে না, আই অ্যাম সিইং এ বার্ড হবে না। আমি একটা পাখি দেখি, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড হবে না, ওখানেও বলতে হবে আই সি এ বার্ড। কথাগুলো সবাই একটু মনে রাখবেন, পারলে একটু নোটবুকে নোট করে রাখবেন, খাতা কলম রাখবেন পাশে। তো এখানে হ্যাভিং বসানো যাবে না,
ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার এবং ইলনেস, এই চারটা হচ্ছে স্টেট সিচুয়েশন। এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। ফর এক্সাম্পল দেখেন, উই আর হ্যাভিং এ কার, ইটস রং। এই যে উই আর হ্যাভিং এ কার, এটা কিন্তু কখনো বলা যাবে না, বলতে হবে উই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কার। রহিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড টু কিডস। রহিম ইজ হ্যাভিং এ ফ্যান্টাস্টিক ভয়েস, এটা রং। আই এম হ্যাভিং এ রিয়েলি ব্যাড হেডেক টুডে। কিন্তু যদি কোনো এক্সপিরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, খাওয়া বুঝাবে, তখন হ্যাভের সঙ্গে আপনি আইএনজি যুক্ত করে হ্যাভিং দিতে পারবেন। কেমন বলা হচ্ছে, আই এম হ্যাভিং আ গ্রেট টাইম at this party. I was having great time at this party. My colleagues are having lunch right now. My colleagues were having, এখানে were having দিতে পারবেন অথবা my colleagues are having দিতে পারবেন। এক্সপিরিয়েন্স বুঝালে এক্সপিরিয়েন্স উইথ অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এর সঙ্গে। দেখেন এখানে কয়েকটা সাবজেক্ট দিয়েছে, আই, ইউ, উই, দে, এগুলো প্লুরাল নাউন। হি, শি, ইট, এনি সিঙ্গুলার নাউন। হি ইজ, হি হ্যাজ, এরপরে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। অ্যাফার্মেটিভে দেখেন প্রেজেন্ট, হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট হলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। কোথায় বসবে, প্রেজেন্ট টেন্সে। পাস্ট হলে শুধুমাত্র হ্যাড বসবে। নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সে কি হবে, ডোন্ট হ্যাভ। আর যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন হয় তখন হবে ডাজেন্ট হ্যাভ। একটু মনে রাখবেন এগুলা। পাস্ট টেন্সে ডিডন্ট হ্যাভ, আবার পাস্ট টেন্সে যখন আরেকটা হবে তখন কিন্তু এখানে ডিডন্ট হ্যাভ। এখানে সাবজেক্ট যাই থাকুক ডিডন্ট হ্যাভ বসাতেই হবে। এখানে যেমন ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, নো, পাস্ট ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন ডিডন্ট হ্যাভ দিতে পারবেন। কোয়েশ্চেন মার্ক হলে প্রেজেন্ট টেন্সে যখন কোয়েশ্চেন করা হবে তখন ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ। আর যদি থার্ড পারসন হয় ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। এখানে কিন্তু আর ডাবল থার্ড পারসন ফর্ম দেওয়া যাবে না। যেমন দেখেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার কি একটি কলম আছে, এই বাক্যগুলো একটু পড়তে হবে। দেখি আমরা এগুলো একটু পড়ি। কৃষ্ণা দিদি একটু পড়তে পারবেন, এই বাক্যগুলো আনমিউট করেন তো। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, কি হবে, আই ডোন্ট হ্যাভ এ পেন। পড়েন তো এগুলো। I pen, হুম। আমার একটি কলম আছে, আমার কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। হুম। আমার কি একটি কলম আছে, হুম। ডু আই হ্যাভ এ পেন। হুম। আমার কি একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন। হুম। রহিমের একটি গাড়ি আছে, রহিমের একটি গাড়ি আছে। আমি যাদেরকে পড়ার জন্য অনুরোধ করব, প্লিজ 1 মিনিট। আমি যাদেরকে পড়ার জন্য অনুরোধ করব তারাই কেবল আনমিউট করবেন, বাকিরা সবাই মিউট করে রাখবেন, তাহলে ক্লাসটা অনেক ভালো হবে। আর যারা কথা বলতে চান, এই যে অনেকেই দেখছি এখানে রেইজ হ্যান্ড প্রেস করেছেন, এভাবে রেইজ হ্যান্ডটা একটু প্রেস করতে হবে। রেইজ হ্যান্ড প্রেস করলে আমি বুঝতে পারবো যে আপনি কথা বলতে চাচ্ছেন। আর আমি যখন বলবো, কারণ নাম যদি বলি, এখানে মাহবুবা শিরিন বা মাহবুবা শারমিন, তারপর রয়েছে হচ্ছে মাহমুদা আক্তার, আমি যাদেরকে বলবো সাথে সাথে একটু আনমিউট করবেন। কারণ টাইম তো এখানে বেশি থাকে না, এই টাইমের ভিতরে আমাকে ক্লাসটা শেষ করতে হয়। তো আমি যার কথাই বলবো সাথে সাথে আপনি আনমিউট করবেন, আর ক্লাসটা সবাই মিউট করে রাখেন। আমি যখন বলবো নাম ধরে ডাকবো তখনই আপনারা কেবল আনমিউট করবেন। তো বলছে দেখেন, রহিমের একটি গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার। রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। রহিমের কি একটি গাড়ি আছে, ডাজ রহিম হ্যাভ এ কার, ডাজ রহিম হ্যাভ এ কার। একটু মনে রাখবেন, আমার কি একটি গাড়ি আছে, ডু আই হ্যাভ আ কার। এখানে রহিমের কি একটি বা গাড়ি আছে, ডাজ রহিম হ্যাভ এ কার। এই দেখেন, এই ডাজ ব্যবহার করেছি, এখানে কিন্তু আর আমি হ্যাজ ব্যবহার করতে পারবো না। এই ডাজের পরে এখানে আমাকে হ্যাভ দিতে হচ্ছে। রহিমের পরে কি কখনো হ্যাভ বসে? যেমন যদি বলা হয় রহিমের একটা গাড়ি আছে, রহিম হ্যাজ এ কার, তো এখানে রহিমের পরে হ্যাজ না দিয়ে হ্যাভ দিলাম কেন? এই ডাজ আর হ্যাজ দুইটা থার্ড পারসন ফর্ম একই জায়গায় বসতে পারে না। এখানে একটা ফার্স্ট পার্সন বা একটা পার্সন পরিবর্তন করতে হবে। তাই বলছে ডাজ রহিম হ্যাভ আ কার, ডাজ রহিম হ্যাভ আ কার। রহিমের কি একটা গাড়ি নেই, ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। রুমার একটা ছেলে ছিল, রুমা হ্যাড এ সন। দেখেন এই জায়গাটা আমরা খুব ভালো করে দেখবো, কয়েকটা ক্লাসে আমি বলেছিলাম রুমা হ্যাড আ সান, এটা আমরা সন বলি কিন্তু রাইট আনসারটা, রাইট প্রোনাউন্সিয়েশনটা হবে সান। তো বলছে রুমা হ্যাড আ সান, রুমার একটা ছেলে ছিল। এখানে আমরা যদি বলি, অনেকে আমরা এটা বলতে পারি, যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ডক্টর। সেইভাবে এখানে অনেকে এটা করে, রুমা ওয়াজ এ সন, রুমা ওয়াজ এ সন। এখানে অর্থটা, বাংলা অর্থটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এটা কি হবে, রুমা একজন ছেলে ছিল, রুমা ওয়াজ এ সন।
নিজে, মনে রাখবেন আমি বারবার এই কথাটা বলেছি, সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল তখন অজ বা ওয়্যার ব্যবহার করতে হবে পাস্ট ফর্মের ক্ষেত্রে। সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল তখন অজ বা ওয়্যার ব্যবহার করতে হবে। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম না, আই ওয়াজ নট এ টিচার। কিন্তু বলছে আমার একজন শিক্ষক ছিল, আই হ্যাড এ টিচার। আমার একটা কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আমি একজনকে বলেছিলাম, বলেন তো, আমার পিতার একটি কুকুর ছিল। তো সেই স্টুডেন্ট বলেছিল, মাই ফাদার ওয়াজ এ ডগ। এখন এই কোথায় ওয়াজ বসবে আর কোথায় হ্যাড বসবে, একটা মাত্র সেন্টেন্স দিয়ে আমরা মনে রাখবো। সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল এমন বোঝালে সেখানে অজ বা ওয়্যার হয়। আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়াজ এ পাইলট। আমি একজন পাইলট ছিলাম। কিন্তু আমার একজন পাইলট ছিল, আমার একটি কুকুর ছিল, আমার একটি গাড়ি ছিল। তখন রুমার একটা ছেলে ছিল, রুমা হ্যাড এ সন। হ্যাভ মানে আছে বা থাকা, আর হ্যাড মানে হচ্ছে ছিল। রুমার কোনো ছেলে ছিল না, রুমা ডিডন্ট হ্যাভ এনি সন। রুমার কোনো ছেলে ছিল না, রুমা ডিডন্ট হ্যাভ এনি সান। রুমার কি কোনো ছেলে ছিল? ডিড রুমা হ্যাভ এ সান? ডিড রুমা হ্যাভ এ সান? রুমার কি কোনো ছেলে ছিল না? ডিডন্ট রুমা হ্যাভ এ সান? ডিডন্ট রুমা হ্যাভ এ সান? এখানে এটা প্র্যাকটিস করবেন। আই ড্যাশ এ ফ্রেন্ড হু ওয়ার্কস এট অ্যাপল। আই হ্যাড এ ফ্রেন্ড অথবা আই হ্যাভ এ ফ্রেন্ড হু ওয়ার্কস এট অ্যাপল। যে অ্যাপল কোম্পানিতে চাকরি করে আমার একজন বন্ধু আছে যে অ্যাপলে চাকরি করে। এখান থেকে বলতে পারবেন, শিলা আপা বলবেন বা রুমা আপা বলতে পারবেন। এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করতে হবে, নিজেদেরকে করতে হবে। হুম স্যার। এই বাক্যগুলো একটু বলেন তো। আই ড্যাশ এ ফ্রেন্ড হু ওয়ার্কস এট অ্যাপল। ফ্রেন্ড। হ্যাঁ, এখানে হ্যাড দিলেও হয়, এখানে হ্যাভ দিলেও হয়। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে যে অ্যাপল কোম্পানিতে চাকরি করে। রুমা ড্যাশ এ লার্জ ফ্যামিলি, এখানে হ্যাভ হবে। ফ্যামিলি। ফ্রি, ফিল তারপর ফ্রি টু আস্ক ইফ to ইউ ask if you have any question. হ্যাভ এনি কোশ্চেন। রহিম ড্যাশ এ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট। কিন্তু রহিম had had a pizza dinner last night. লাস্ট নাইট, এখানে হ্যাড দিবেন, অর্থাৎ এই হ্যাড এর অর্থ হচ্ছে খেয়েছিল বা গ্রহণ করেছিল। রুমা গত রাতে, রহিম গত রাতে পিৎজা খেয়েছিল তার ডিনারের সময়। এখানে হ্যাড, হ্যাড মানে কিন্তু এটা একদম পুরো গঠিত অতীত। ইয়েস, এই লাস্ট নাইট বা কোনো শব্দে কোনো সেন্টেন্সে যদি লাস্ট কথাটা থাকে তাহলে মনে করতে হবে সেটা হচ্ছে অতীত সেন্টেন্স বোঝাচ্ছে। বাবা গত রাতে বা গতকাল বাড়ি এসেছিলেন, এটা বাংলা বাক্য এভাবে থাকতে পারে অনেক সময়, বাবা গতকাল বাড়ি এসেছে বা আসিয়াছে। কিন্তু এই যে গত চিহ্নের একটা উল্লেখ আছে না, তখন বুঝতে হবে বাবা গতকাল বাড়ি এসেছিলেন। ফাদার কেম হোম লাস্ট নাইট, ফাদার কেম হোম ইয়েস্টারডে, ফাদার কেম হোম লাস্ট ইভিনিং। অর্থাৎ এখানে গত কথার উল্লেখ থাকে, যে লাস্ট কথাটা আছে, এই জন্য এখানে আমরা হ্যাড ব্যবহার করব। রহিম হ্যাড এ পিৎজা ফর ডিনার লাস্ট নাইট। শিলা আপা একটু পড়বেন এগুলো। করিম ড্যাশ এ MBA ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ক্যান ইউ হেয়ার মি? করিম ড্যাশ MBA। শিলা আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুমা আপা পড়বেন তাহলে। এই বাক্যগুলো টোটাল সব পড়তে হবে এখানে, আমাদেরকে প্র্যাকটিস সেশনের ভিতরে যেতে হবে। পড়েন। করিম ড্যাশ MBA in electrical engineering. হুম করিম have এখানে হ্যাজ দিতে হবে, হ্যাজ, যেহেতু করিম থার্ড পারসন, হ্যাজ। third person. উই করিম ড্যাশ এ have. হাউস ইন ক্যালিফোর্নিয়া। উই হ্যাভ এ হাউস। We have মানে এটা হচ্ছে বর্তমানে না, we have a house. উই হ্যাভ এ My হাউস। cell phone is a 16 megapixel camera. ক্যামেরা, হ্যাঁ। তারপর We have flight to London one Saturday morning. মর্নিং। I always দেখে তো coffee first. I always have. ইয়েস, আই অলওয়েজ হ্যাভ কফি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। তারপর সুমি তারপর ড্যাশ she হ্যাজ, have no time. সুমি হ্যাজ নো টাইম। Have. হ্যাঁ, সুমি হ্যাজ নো টাইম টু কুক ইন The দা মর্নিং। এখানে উত্তরগুলো দেওয়া আছে, আপনারা একটু মিলাই নিবেন। এখানে আরো এক্সারসাইজ দিয়েছে। এখানে আরো এক্সারসাইজ দিয়েছি, দেখেন প্লিজ ওয়েট। এক্সারসাইজ 2 দিয়েছি, হ্যাভ ভিএস হ্যাজ ভিএস হ্যাড। কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, কোথায় হ্যাড বসবে। এইখান থেকে এই এক্সারসাইজ গুলো আপনারা করতে পারবেন। হ্যাঁ, কি কথা বলুন। এক্সারসাইজ থেকে মনে করেন বাংলা অনুবাদ করলে ভালো হতো না একটু? অবশ্যই বাংলা অনুবাদ করলে ভালো হইতো। এখানে বাংলা অনুবাদটা এইভাবে করতে পারবেন, যেমন বলছে আই উইশ আই ড্যাশ মাই
গ্লাসেস রাইট নাও, আই অফেন টু ট্রাভেল রিডিং উইদাউট দেম। এখানে আপনি বিভিন্নভাবে মানে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ করে পড়লে আরো বেশি ভালো হয়। সুমি হ্যাজ নো টাইম, সুমির কোনো সময় নেই টু কুকিং দ্য মর্নিং, সকালে রান্না করার। আই অলওয়েজ ড্যাশ কফি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং, আই অলওয়েজ হ্যাভ কফি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। সকালবেলা আমি প্রথম খাবার হিসাবে ব্রেকফাস্টে আমি কফি খাই। বাংলাটা অবশ্যই করে পড়লে সেটা আপনার জন্য বেশি ভালো হবে। দেখেন বলা হচ্ছে ইংরেজির বাংলা আর বাংলার ইংরেজি। কি বলছি? ইংরেজি থেকে বাংলা করতে হবে, বাংলা থেকে ইংরেজি করতে হবে। এভাবেই কিন্তু যদি প্র্যাকটিস করা হয় বেশি ভালো হয়। এই যে বিষয়টা দেখেন, আমি জাস্ট একটু আপনাদের দেখাই। এখানে একটা ডায়লগ দিয়েছি, হ্যাঁ, রাজু এবং মিনার ভিতরে একটা শর্ট ডায়লগ। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? মিনা বলছে, কোনো রহস্য নেই রাজু, আমি সবসময় ইংরেজি অনুশীলন করি, আমার যখনই সুযোগ হয় তখনই আমি ইংরেজিতে কথা বলতে পছন্দ করি। দেখেন, রাজু প্রশ্ন করেছে, মিনা উত্তর দিয়েছে। আমি কি এখানে কোনো এই যে বাংলাগুলা এর কি কোনো আপনি ইংলিশ সেন্টেন্স দেখতে পাচ্ছেন? নো। রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো। এইটুকের ইংলিশ কি হবে? আমরা যদি ইংরেজি ভাষাটা শিখতে চাই অবশ্যই আমাদেরকে ডায়লগ প্র্যাকটিস করতে হবে। একটু সবাই মনে রাখবেন বিষয়টা। ডায়লগ প্র্যাকটিসটা কেমন? এখানে আমি যদি কাউকে প্রশ্ন করি, হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, হাউ ওল্ড আর ইউ, দেখেন আমি কিন্তু প্রশ্ন করছি, আর আপনি আমার প্রশ্নটা শুনে আপনি সেই প্রশ্নের উত্তর দিবেন। তো উত্তর দেওয়া এবং প্রশ্ন করা এইটা যখন আপনি পারবেন তখন এই ভাষাটাতে আপনি কথা বলা শিখে যাবেন। ইন্টারভিউ বোর্ডে, ভাইবা বোর্ডে কি করা হয়? এখানে প্রশ্ন করা হয়, আপনাকে উত্তর দিতে হয়। কি করতে হয়? আপনাকে উত্তর দিতে হয়। তো বলছে, রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? এই যে তিনটা সেন্টেন্স, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি, এই যে তিনটা সেন্টেন্স বাংলায় এর ইংলিশ কি হবে? আমরা একটু এগুলো দেখি। দেখেন, হ্যাঁ, রাজু বলছে, হ্যালো মিনা, ও হে মিনা, ইউ অলওয়েজ অবটেইন, অবটেইন মানে হচ্ছে অর্জন করা। এই জন্য বলি আমাদেরকে প্রচুর পরিমাণে নতুন নতুন শব্দ মুখস্থ করতে হবে, ভোকাবুলারি আমাদেরকে এনরিচ করতে হবে। ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ, তুমি সর্বদা ইংরেজিতে সব থেকে বেশি নম্বর পাও। এর রহস্যটা কি? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? এই দেখেন, সিক্রেট মানে হচ্ছে রহস্য, গোপন রহস্য। হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? তোমার এই সফলতার রহস্য কি? মিনা বলছে, নো সিক্রেট রাজু, আমার এই সফলতার কোনো রহস্য নেই রাজু। আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আমি সর্বদা ইংরেজি চর্চা করি। আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ স্কোপ, বলছে যখন আমি সুযোগ পাই তখনই কিন্তু আমি ইংরেজিটা অনুশীলন করি। আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ স্কোপ, যখন আমি স্কোপ পাই তখন আমি চর্চা করি, আমি ইংরেজি কথা বলার চেষ্টা করি ইংরেজিতে। তো এইখানে দেখেন আরো অনেক সেন্টেন্স দিয়েছি। রাজু বলছে, উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই ইমপ্রুভ ইংলিশ? এই দেখেন, হাউ ক্যান আই ইমপ্রুভ ইংলিশ, আমাকে অনুগ্রহ করে বলো কিভাবে আমি ইংরেজিতে উন্নতি করতে পারি। ইমপ্রুভ মানে হচ্ছে উন্নতি করা। তো এই ইংরেজি দেখে দেখে বাংলাটা বলবেন কিভাবে? উড ইউ প্লিজ টেল মি, তুমি কি করুণা করে, তুমি কি দয়া করে আমাকে বলবে হাউ ক্যান আই ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে আমি ইংরেজিতে উন্নতি করতে পারি? মিনা বলছে, শিওর রাজু, অবশ্যই তোমাকে বলবো। ফর দিস, এর কারণে, ইউ হ্যাভ টু লার্ন মোর ওয়ার্ডস, তোমাকে প্রচুর শব্দ মুখস্থ করতে হবে। এভরিডে, টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং, তোমার ভোকাবুলারি স্ট্রং করার জন্য তোমাকে প্রচুর শব্দ মুখস্থ করতে হবে। ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজ ইন আ নোটবুক উইথ দেয়ার মিনিংস, তোমার এই যে নতুন শব্দ এইগুলো নোটবুকে তোমাকে লিখতে হবে। দেখেন এখানে বাংলাটা দিয়েছি, এই বাংলাটা একটু পড়তে হবে, তারপর আমি ইংলিশটা বলে দিব। এখানে বাংলাটা কে পড়তে পারবেন? হুম, রুমা আপা পড়বেন? আমি হ্যাঁ, থ্যাংক ইউ আপা, পড়ুন তো, সবাই মিউট করে রাখবেন প্লিজ, ক্লাসটা দেখবেন খুব ভালো হবে। পড়ুন। কোত্থেকে পড়বো? হ্যাঁ, রাজু, হ্যালো মিনা। ও রাজু, হ্যালো মিনা, এটা কি ইংরেজিও করবো সাথে সাথে না না, নাকি? ইংরেজিটা না, আপনি বাংলা পড়েন, পরবর্তীতে যখন ইংরেজি দেখাবো তখন ইংরেজির সঙ্গে আপনি বাংলা করে যাবেন। হ্যাঁ, ওকে। ও হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? মিনা, কোনো রহস্য নেই রাজু, আমি সব সময় ইংরেজি অনুশীলন করি, আমার যখনই সুযোগ পাই তখনই
আমি ইংরেজিতে বলতে পছন্দ করি। রাজু, তুমি কি আমাকে বলবে আমি কিভাবে আমার ইংরেজি উন্নতি করতে পারি? মিনা: শিওর রাজু, এই জন্য তোমার শব্দ ভান্ডার শক্তিশালী করতে তোমাকে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাংশগুলো একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। রাজু: আর কি? মিনা: তোমার ইংরেজি খবরের কাগজ পড়তে হবে এবং ইংরেজিতে প্রতিদিন টিভি সংবাদ শুনতে হবে এবং নোট বইতে কঠিন শব্দ, পদ, বাক্যাংশ এবং বাক্যগুলো নোট করতে হবে। রাজু: হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, দয়া করে আরো বলুন। মিনা: যখনই তোমার সুযোগ হবে তোমার বন্ধুদের, পরিবারের সদস্য বা অন্যান্যদের সাথে তোমার ইংরেজিতে কথা বলা উচিত। আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন পরিচিত বা সাধারণ বিষয়ের উপরও তোমার লেখার অনুশীলন করা উচিত। রাজু: আর কোনো পরামর্শ আছে কি? মিনা বলছে, তারপরে মিনা বলছে, কই গেল? ও মিনা: আজকাল শেখার সহায়ক হিসেবে সিডি এবং ভিডিও টিউটোরিয়াল গুলো বাজারে পাওয়া যায়। তুমি যদি চাও তবে এগুলি চেষ্টা করে দেখতে পারো এবং তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। এভাবে তুমি দিন দিন ইংরেজিতে আপনার দক্ষতা উন্নত করবে। রাজু: ঠিক আছে মিনা, আমি মনে করি তোমার পরামর্শগুলো ইংরেজিতে কমান্ড পাওয়ার জন্য আমার বেশ কার্যকর হবে। তোমাকে অনেক ধন্যবাদ। মিনা, তোমাকেও সর্বদা স্বাগত। তোমাকেও সর্বদা স্বাগত। তো এখানে যে কঠিন শব্দ, ইয়েস, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, দেখেন একটা সেন্টেন্স আমরা পেরে গিয়েছি। এখন এইখান থেকে প্রথমেই আমরা যদি শুরু করি, রাজু হ্যালো মিনা, এটার ইংলিশ কি হবে? রাজু হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ অর্জন করো, সর্বোচ্চ নম্বর অর্জন করো, এটার ইংলিশ কি হবে? ইউ অলওয়েজ হাইয়েস্ট নম্বর ইন ইংলিশ। ইন ইংলিশ। তোমার এই সাফল্যের রহস্য কি? তোমার এই সাফল্য সিক্রেট অফ ইউর সাকসেস। সাকসেস। মিনা বলছে কোনো রহস্য নেই রাজু, দেয়ার ইজ নো সিক্রেট রাজু, দেয়ার ইজ নো সিক্রেট রাজু। আমি সবসময় ইংরেজি অনুশীলন করি। আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। কি হবে? আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। আমি সবসময় ইংরেজি অনুশীলন করি। আমার যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজি বলতে পছন্দ করি। এটার ইংলিশ কি হবে? হোয়েন আই গেট ফ্রি টাইম, অথবা হোয়েন আই গেট টাইম। কি বলছে দেখেন, হোয়েন আই অলসো লাইক টু ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ এ স্কোপ। যখনই আমি সময় পাই আমি ইংরেজি বলা শুরু করি। নিজে নিজে বলতে হবে, কোনো পার্টনারের সাথে বলতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলাটা সব থেকে বেশি ভালো হয়। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, নিজের কথাগুলো আপনি নিজে রেকর্ড করে শুনে বলতে পারেন। তো তখন রাজু বলছে, উড ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ? তুমি কি আমাকে বলবে কিভাবে আমি আমার ইংরেজিতে উন্নতি করতে পারি? মিনা বলছে, শিওর রাজু, অবশ্যই তোমাকে বলবো। শিওর রাজু, অবশ্যই তোমাকে বলবো। ফর দিস, এর জন্য, এই দেখেন ইংরেজির সঙ্গে বাংলা বলে যেতে হবে। ফর দিস, এর জন্য, ইউ হ্যাভ টু লার্ন মোর ওয়ার্ডস, তোমাকে শিখতে হবে আরো অধিক শব্দ, এভরিডে, প্রতিদিন, টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং, তোমার শব্দ ভান্ডার শক্তিশালী করার জন্য। ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজ ইন আ নোটবুক উইথ দেয়ার মিনিংস। দেখেছেন কত সুন্দর এই সেন্টেন্সটা? আমি আবারও একটু ব্যাখ্যা করে দেই। মিনা বলছে, শিওর রাজু, আমি তোমাকে অবশ্যই বলবো। ফর দিস, এইটার জন্য, ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ডস এভরিডে, তোমাকে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। টু মেক ইউর ভোকাবুলারি স্ট্রং, শব্দ ভান্ডারকে স্ট্রং করতে গেলে তোমাকে কিছু শব্দ শিখতে হবে। ইউ শুড নোট ওয়ার্ডস অ্যান্ড নেসেসারি ফ্রেজ ইন এ নোটবুক উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ নোটবুকে এই শব্দের শব্দার্থ সহ শব্দগুলো লিখতে হবে। রাজু বলছে, হোয়াট এলস? এই হোয়াট এলস শব্দের অর্থ কি বলেন তো? আর কি কিছু করতে হবে? হোয়াট এলস মানে আর কিছু, অন্য কিছু। মিনা বলছে, ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড লিসেন টু টিভি নিউজ ইন ডেইলি অ্যান্ড নোট ডিফিকাল্ট ওয়ার্ডস, টার্মস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স ইন দ্য নোটবুক। তোমাকে টিভির সংবাদ শুনতে হবে, তোমাকে দৈনিক ইংরেজি সংবাদপত্র পড়তে হবে, সেখান থেকে শব্দার্থগুলো, টার্মগুলো, ফ্রেজগুলো, সেন্টেন্সগুলো তোমার খাতায় লিখতে হবে। তো দেখেন আমার মূল বিষয় এটা ছিল না। এই ডায়লগটা থেকে আমরা কি শিখবো? আমাদের কথা বলতে গেলে এইখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাভ ভার্বের ব্যবহার প্রয়োজন হয়, হ্যাজ ভার্বের ব্যবহার প্রয়োজন হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, আরেকটা হচ্ছে হ্যাজ। এই ভার্বের ফর্ম গুলো যদি জানা থাকে, ওই যে বলছে যে আই হ্যাভ মাই ডিনার, আই হ্যাভ মাই মিল, আই হ্যাভ মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ খাই, আমি আমার খাবার খাই, এটা হ্যাভ মানে কিন্তু এখানে আসে না, হ্যাভ মানে এখানে গ্রহণ করি।
তারপর কি বলছে দেখেন, হ্যাভ এর আরো অনেক ব্যবহার আমরা একটু দেখব। এইভাবে এই ব্যবহারগুলো না জানলে কথা বলতে গেলে আপনার ভুল হবে। হ্যাভ এবং হ্যাজ, হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কখন ব্যবহার করা হয়? বলা হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে। ইউ হ্যাভ রিটেন আ লেটার, কি বলছে? ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ব্যবহার হয় তখন পার্সনের সাথে হ্যাড বসবে, সব পার্সনের সাথে হ্যাড বসবে। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম, কি বলছে? সে আসার আগেই আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম কখন? বিফোর হি কেম, সেই স্কুলে যাওয়ার আগেই সকল কাজগুলো সম্পন্ন করেছিল। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু স্কুল, বিফোর হি ওয়েন্ট টু স্কুল, সে একটা মুভি দেখেছিল। হুম, তাহলে কি হবে? হি হ্যাড ওয়াচড আ মুভি। এছাড়াও ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। গত ক্লাসে আমি পিকনিক আই এনজয়েড বা আপনাদের যে বিষয়গুলো দেখিয়েছিলাম, টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন অথবা অন্য কোনো বিষয়ের উপর যদি কেউ প্রেজেন্টেশন দিতে চান, একটু প্রস্তুত হয়ে থাকেন, আমি একটু পরে সেই জায়গাগুলোতে আসবো। যে কোনো বিষয়ের উপর আপনি কথা বলতে পারবেন। বলছে আমি আমার কাজ শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, সে উইল হ্যাভ ওয়াচড আ মুভি, সে একটা মুভি দেখে থাকবে। তুমি একটা চিঠি লিখে থাকবে। ইউ উইল হ্যাভ রিটেন এ লেটার, এখানে কি হলো? সাবজেক্ট হচ্ছে ইউ, আর যেহেতু তুমি একটা চিঠি লিখিয়া থাকবে বা লিখে থাকবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স। কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে গঠন প্রণালী কি হয়? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে। সাবজেক্টের পরে কি বসে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তো এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ উইল হ্যাভ রিটেন এ লেটার, তুমি একটা চিঠি লিখে থাকবে। তুমি ভাত খেয়ে থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন রাইস। তুমি একটা কবিতা লিখে থাকবে, ইউ উইল হ্যাভ রিটেন এ পোয়েম। তুমি মাছ ধরে থাকবে, ইউ উইল হ্যাভ কট ফিশ। দেখেন এই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভার্বের ভি থ্রি বসে, ক্যাচ, কট, কট। এটা মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে প্রচুর পরিমাণে। তো হ্যাভ ভার্বের মূল অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের এই হ্যাবের বিভিন্ন রকমের ব্যবহার হয়ে থাকে, সেটা আমরা একটু দেখলাম। এরপর আমরা আরেকটা ব্যবহার দেখব, সেটা হচ্ছে, জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, বি ভার্ব। বি ভার্বের ব্যবহারটা কেমন হয়? আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট, মনে রাখবেন। টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। আমাদের মানুষের ভিতরে বা আমাদের প্রত্যেকটা প্রাণীর ভিতরে যেমন হার্ট থাকে, হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, একটা বাক্যেরও কিন্তু হার্ট হচ্ছে ভার্ব। তো এই বি ভার্বটা নিয়ে আমরা এখন একটু দেখবো যে কোথায় কিভাবে বি ভার্বের ব্যবহারটা হয়। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছু এর অবস্থান। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান। বি নিজেই একটা কিন্তু মেইন ভার্ব, মনে রাখবেন এটা। আবার এর উপর ভিত্তি করে অনেকগুলো ভার্ব ফর্ম হয়ে থাকে, যেমন দেখেন বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে কি কি থাকে? অ্যাম ইজ আর। প্রেজেন্ট ফর্মের ভিতরে কি কি থাকে? অ্যাম ইজ আর। পাস্ট ফর্মের ভিতরে কি কি থাকে? ওয়াজ ওয়্যার। পাস্ট পার্টিসিপলের ভিতরে কি থাকে? বিন এবং বিং থাকে। বি ডাবল ই এন, বিন। আরেকটা হচ্ছে বিই আইএনজি, বিং। মনে রাখবেন, একটা হচ্ছে বয়রস্যি দন্তন্য, আরেকটা হচ্ছে বয়রস্যি অনুস্বর, বিন এবং বিং। সো বি ভার্বের এই সাতটা ফর্ম, এদের সবগুলোর মানেই হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছু এর অবস্থান। এখন আমরা দেখব টেন্সের উপর নির্ভর করে কিভাবে এগুলোর পরিবর্তন হয়। প্রেজেন্ট টেন্সে হয় দেখেন, আগেই বলেছি যে বি নিজেই একটা মেইন ভার্বের অর্থ হচ্ছে হওয়া বা থাকা, কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর পাস্ট ফর্ম গুলো হচ্ছে কি হয় দেখেন, অ্যাম। সাবজেক্ট যদি আই হয় তখন কিন্তু অ্যাম বসে, যেমন আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আমি একজন ডাক্তার, আই এম এ ডক্টর। সাবজেক্ট আই হলে এরপর ভার্ব হিসাবে কিন্তু অ্যাম বসবে। সাবজেক্ট যদি হি, সি অথবা ইট হয়, খুব মন দিয়ে সবাই দেখবেন, হি, সি এবং ইট হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেখানে ইজ বসে। যেমন হি ইজ এ ডক্টর, হি ইজ এ টিচার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সাবজেক্ট যদি এখানে উই, ইউ, দে এবং থার্ড পার্সন প্লুরাল হয়, তাহলে সেখানে আর বসে। কেমন? দে আর টিচার্স, দে আর ফার্মার্স, দে আর ইঞ্জিনিয়ার্স। অর্থাৎ এখানে সাবজেক্ট যদি উই, ইউ, দে এবং থার্ড পার্সন হয়,
তাহলে এখানে কিন্তু আর বসবে। তো আমাদের মনে রাখতে হবে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা নিজেই একটা মেইন ভার্ব হিসাবে অথবা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে। কি বললাম? এই যে অ্যাম, ইজ, আর এগুলা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এগুলো মেইন ভার্ব হিসেবে বসে যায়। যেমন আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার। কিন্তু এগুলো আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তার ব্যবহারগুলো দেখবো। মেইন ভার্ব হিসেবে কোথায় বসেছে দেখেন, আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার। হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। দে আর ফার্মার্স, তারা হয় কৃষক। এখানে অ্যাম, ইজ, আর এগুলা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে গেছে। কি হিসাবে বসেছে বলেন? মেইন ভার্ব। এই সেন্টেন্স গুলোকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র বি ভার্ব গুলোর সাথে নট বসালে সেগুলো নেগেটিভ হয়ে যায়। আর সাবজেক্ট যদি সবার আগে এনে বসিয়ে দেই, তাহলে সেগুলো ইন্টারোগেটিভ হয়ে যায়। কারো এখানে বুঝতে কোনো সমস্যা আছে? আমার মনে হয় না। কি বলছে, আমরা একটু প্র্যাকটিক্যাল জায়গাটা দেখি। বলছে ইউ আর ভেরি হ্যাপি। কি বলছে? ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী। ইউ আর নট ভেরি হ্যাপি। দেখেন, এই আর এর পরে শুধুমাত্র একটা নট যুক্ত করেছি। কি করেছি? ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি। আর ইউ ভেরি হ্যাপি, আর নট ইউ ভেরি হ্যাপি। অর্থাৎ এইখানে অক্সিলারি ভার্বের পরে এই যে বলছে যে এই সেন্টেন্স গুলাকে যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র বি ভার্ব গুলার সাথে নট বসালে নেগেটিভ হয়, এবং এই বি ভার্ব গুলা সবার প্রথমে আনলে ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন আর ইউ ভেরি হ্যাপি, এখানে প্রথমে কি এনেছি? এখানে প্রথমে একটা অক্সিলারি ভার্ব এনেছি, যেটা বি ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। আর ইউ ভেরি হ্যাপি, তুমি কি খুব সুখী? হুম। আরএন্ট ইউ ভেরি হ্যাপি, তুমি কি বা তোমরা কি খুব সুখী নও? অর্থাৎ এইখানে মনে রাখবেন, যদি কোথাও কোনো অক্সিলারি ভার্ব থাকে, কোনো বাক্যে কখনো যদি অক্সিলারি ভার্ব থাকে, তো সেই বাক্যগুলাকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে শুধু নট যোগ করতে হয়। ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, এই আর এর পরে শুধু একটা নট যুক্ত করতে হবে। আর এর পরে কি করতে হবে? শুধু একটা নট যুক্ত করতে হবে। এবার আসি, এই বিভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে। যেমন দেখেন, হি ইজ প্লেইং ফুটবল। এখানে পরপর পাশাপাশি কিন্তু দুইটা ভার্ব রয়েছে। কয়টা ভার্ব আছে বলেন? দুইটা ভার্ব আছে। এই দুইটা ভার্ব কি কি? বলছে হি ইজ প্লেইং ফুটবল, ইজ একটা ভার্ব, প্লেইং একটা ভার্ব। বলছে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং এ পিকচার, তারা ছবি আঁকছে। এখানে ইজ একটি ভার্ব, প্লেইং একটি ভার্ব। দেখেন, যদি বলা হয় হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়, তখন ইজটা কিন্তু মেইন ভার্ব হবে। কিন্তু যখন বললাম হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, তখন এই প্লেইং শব্দ দ্বারা এই ইজটা হয়ে গেল অক্সিলারি ভার্ব, আর এই প্লেইং শব্দটা হলো মেইন ভার্ব। দে আর ড্রয়িং, দে আর ড্রয়িং এ পিকচার, তারা একটা ছবি আঁকছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, তারা একটা ছবি আঁকছে। এই আর এর পরে ড্র এর সঙ্গে আইএনজি দিয়েছি। কেন দিয়েছি? কারণ আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই ড্র হচ্ছে, ড্র মানে আঁকা। মূল ভার্বের সঙ্গে আইএনজি দিয়েছি, কেননা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এই বাক্যটাকে আমি ইচ্ছা করলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে পারি। রূপান্তর করা শিখতে হবে আমাদেরকে, ট্রান্সফর্ম। দে আর ড্রয়িং এ পিকচার, দে ওয়ার ড্রয়িং এ পিকচার। কি হবে বলেন? দে ওয়ার ড্রয়িং এ পিকচার। তো এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এইগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি, এদের সাথে নট বসালে এই ভার্ব গুলা কিন্তু নেগেটিভ হয়ে যায়, এবং বি ভার্ব গুলা বা অক্সিলারি ভার্ব গুলা সবার প্রথমে নিয়ে আসলে সেগুলা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। কিভাবে হয় দেখেন, ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস। আর ইউ ইটিং রাইস, আর এন্ট ইউ ইটিং রাইস। কিভাবে করলাম আবার খেয়াল করবেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। তুমি ভাত খাচ্ছ না, খুবই সহজ। এই অক্সিলারি ভার্ব আর, আর এর পরে শুধু একটা নট দিতে হবে আপনাকে। ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস। ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস। বলছে ইন্টারোগেটিভ কি হবে? অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসবে। আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, আরএন্ট ইউ ইটিং রাইস। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? আরএন্ট ইউ ইটিং রাইস।
দেখেন এই যে যা কিছু শিখাচ্ছি আমি যার, এগুলো কিন্তু বি ভার্বের ভিতর থেকে এসেছে। এদের জন্ম কিন্তু বি ভার্বের গর্ভে। তো বলছে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে আমরা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দেই, দেখেন এইটা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে নূতন। কি বলা হচ্ছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে আমরা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হট, হাউ, হোয়েন, হোয়াই, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন আর দে প্লেইং ফুটবল, আমরা কিন্তু এতক্ষণ এই বাক্যগুলো শিখে এসেছি। তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল। এখানে আমি একটা ইন্টারোগেটিভ একটা ডাব্লিউএইচ শব্দ যুক্ত করে দিয়েছি, হোয়ার। কি যুক্ত করে দিয়েছি? হোয়ার। আসলে এটা হোয়ার বলবো না, এটা বলতে হবে ওয়ার। ওয়ার। প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো নিলে বুঝতে পারবেন। তো হোয়ার আর দে প্লেইং ফুটবল, এটা হবে ওয়ার আর দে প্লেইং ফুটবল। তারা কোথায় ফুটবল খেলছে? হোয়াই আর দে প্লেইং ফুটবল। দেখেন আমরা কিন্তু এতক্ষণ এইটা শিখছি, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? এখানে আমি একটা ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে দিয়েছি, হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? হোয়াই আরএন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না? হোয়াই আরএন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না? তো এই যে এই কথাটা বলছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, হট, হাউ, হোয়েন, এটসেট্রা, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেখছেন কত সহজ। এই যে আর দে প্লেইং ফুটবল, আমরা এটা কিন্তু এতক্ষণে শিখে এসেছি উপরে। তারা কি ফুটবল খেলছে, এইটার প্রথমে আমি একটা ডাব্লিউএইচ শব্দ যুক্ত করে দিয়েছি। হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? তারা কেন ফুটবল খেলছে? তারা কিভাবে ফুটবল খেলছে? তারা কেন ফুটবল খেলছে না? অর্থাৎ এখানে প্রথমে একটা ডাব্লিউএইচ শব্দ যুক্ত করলে সেটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যাবে। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার। হুম এই বাক্যগুলো একটু পড়তে হবে। এগুলো পড়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মুখের জড়তা কাটাতে হবে। যে জিনিস আপনি পারবেন সেইগুলো আরো বেশি করে করবেন, দেখবেন এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। টাং টুইস্টার প্র্যাকটিস করার মতো। একটা সেন্টেন্স পড়ে ফেলে রাখলে হবে না, এটা 5-10 বার আপনাকে মুখে বলতে হবে। যখনই বলতে পারবেন তখন আপনার জড়তা চলে যাবে। হুম যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি তাদের বাইরে কিন্তু নিতে পারবো না, প্লিজ। রেইজ হ্যান্ড প্রেস করেছেন যারা, শুধু তাদের কথা বলার আমি সুযোগ করে দিব। যদি কথা বলতে ইচ্ছা হয় রেইজ হ্যান্ড প্রেস করবেন। হুম এমডি আলমগীর হোসাইন, এমডি আলমগীর হোসাইন, প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? ইয়েস স্যার। আচ্ছা আমি যাদের নাম বলিনি, আবু জাহের, প্লিজ মিউট করে রাখবেন। হ্যাঁ আপনি এগুলো পড়েন, স্যার, এই বাক্যগুলো পড়েন। হি ইজ ড্রাইভিং আ কার, বাংলা বলবেন সঙ্গে। হি ইজ ড্রাইভিং আ কার। ড্রাইভিং এর কাজ, সে গাড়ি চালাচ্ছে। না, এখানে একটা বাদ পড়ে গেছে, আর্টিকেল। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। একটি বলতে হবে, একই সঙ্গে তো অনেকগুলো গাড়ি চালানো যায় না। সঠিকভাবে, নির্ভুল ভাবে, 100% নির্ভুল হতে হবে। সে গাড়ি চালাচ্ছে না, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে? পড়েন তাহলে এবার। হুম বাংলা বলবেন। আচ্ছা, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হুম হি ইজ নট ড্রাইভিং এ কার, হুম সে একটা গাড়ি চালাচ্ছে না। হুম হি হি ড্রাইভিং এ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে। হুম ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে না। হুম হোয়াই ইজ দ্য ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে। হুম সে কেন গাড়ি চালাচ্ছে, হুম সে কেন একটি গাড়ি চালাচ্ছে। হুম হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, কোথায় একটি গাড়ি চালাচ্ছে। হুম হাউ ইজ দ্য ড্রাইভিং এ, হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে আহ, কেমন গাড়ি চালাচ্ছে। হুম হাউ মানে হচ্ছে হোয়াই, কিভাবে বা কেমন করে, সে কেমন করে গাড়ি চালাচ্ছে। হোয়াই কেমন, ইজেন্ট সি ড্রাইভিং এ কার, সে কেন হোয়াই গাড়ি ইজেন্ট চালাচ্ছে হি, না। হুম কেন গাড়ি চালাচ্ছে না। হুম হোয়েন ইজেন্ট হি ড্রাইভিং এ কার, হুম কখন গাড়ি চালাচ্ছে না। হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। সে কোথায় গাড়ি চালাচ্ছে না। তাহলে দেখেন, একটা ড্রাইভিং দিয়ে, একটা ইজ দিয়ে, একটা হি দিয়ে এখানে ডাব্লিউ যুক্ত করেছি, নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি, তাই না? এইভাবে যে কোনো ভার্বকে আমাদেরকে এক্সপ্যান্ড করা শিখতে হবে। এই ড্রাইভিং এর পরিবর্তে আপনি রাইটিং নিতে পারেন। হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ নট রাইটিং এ লেটার, ইজ হি রাইটিং এ লেটার, ইজেন্ট হি রাইটিং এ লেটার।
এখানে রাইটিং বাদ দিয়ে ক্যাসিং নিতে পারেন, ম্যাসিং নিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন ভার্ব ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমাদেরকে বাক্য এক্সপ্যান্ড করা শিখতে হবে, আমাদেরকে বড় করতে হবে। একটা জায়গায় আমাদেরকে স্ট্যাবল থাকলে হবে না। আমাদের যে অ্যাম্পলিফিকেশন ছিল না, ভাব সম্প্রসারণ, এক লাইন দেওয়া থাকবে, অন্য লাইনগুলো আমাদেরকে তৈরি করে বড় করে লিখতে হবে। রওশন পারভিন, প্লিজ আপনি পড়তে পারবেন এইগুলা? একটু বাংলা সহ মিনিং করতে পারবেন? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন, ক্যান ইউ হেয়ার মি? হুম, রওশন পারভিন। দেখছেন, আমি যখন বলি তখন আর কেউ কথা বলে না। জান্নাত নাজনীন, দ্রুত আনমিউট করতে হবে। হুম, এই বাক্যগুলো পড়েন তো, এখানে বাংলা করেন তো। হি ইজ ড্রাইভিং আ কার। হি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে। ইজন্ট শি ড্রাইভিং আ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার, কেন সে একটি গাড়ি চালাচ্ছে। হোয়াই হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে। হাউ ইজ ড্রাইভিং এ কার, সে কেমন করে একটি গাড়ি চালাচ্ছে। হোয়াই ইজন্ট হি ড্রাইভিং এ কার, সে কেন একটি গাড়ি চালাচ্ছে না। হোয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না। হোয়ার ইজ হি হোয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে না। সে কোথায় একটি গাড়ি চালাচ্ছে না, হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার। এরপর দেখেন পাস্ট টেন্সে যখন বলবো তখন এই কি চলে আসবে, এই অ্যাম ইজ আর এর পরিবর্তে পাস্ট ফর্ম অজ এর ব্যবহার করতে হবে। পাস্ট ফর্ম হিসেবে কি ব্যবহার করতে হবে, অজ এর। অজ সাধারণত আই, হি, সি অথবা ইট। মনে রাখবেন অজ কোথায় বসে, অজ কিন্তু এই ক্ষেত্রগুলোতে বসে আই, হি, সি, ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অজ বসে। ওয়ার সাধারণত কোথায় বসে, সবাই একটু মনে রাখবেন, আমরা কিন্তু অনেক সময় ইউ এর পরে ওয়াজ বসে বলে ফেলি। আমরা এটা ওয়াজ বলবো না, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, সমস্ত প্রকার প্লুরাল নাম্বারের সাথে ওয়ার বসে। আমাদের মনে রাখতে হবে যে ঠিক প্রেজেন্ট টেন্স এর মতোই ওয়াজ ওয়ার শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সে মেইন ভার্ব হিসাবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। যেমন দেখেন, হি ওয়াজ এ গুড বয়, এখানে ওয়াজটা কি বলতে পারবেন? ওয়াজ হচ্ছে একটা ভার্ব, এবং এই ওয়াজটা হচ্ছে একটা মেইন ভার্ব। হি ওয়াজ এ গুড বয়, হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর। তো বলছে ইন দ্য সেম ওয়ে, এই সেন্টেন্স গুলাকে প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এখানে যে সিস্টেম গুলা, যে সূত্রটা দেওয়া আছে, এখান থেকে আপনারা এই বাক্যগুলো তৈরি করতে পারবেন। হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর। ইন দ্য সেম ওয়ে, এই সেন্টেন্স গুলাতে প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ আমরা তৈরি করতে পারি। ফিউচার টেন্সেও তাই, দেখেন আই উইল বি এ ডক্টর, I will be a teacher, it will be generous, it will be dangerous, they will be footballers। they will be footballers, এটার অর্থ কি বলতে পারবেন? they will be footballers, তারা ফুটবল প্লেয়ার হবে। will be, মনে রাখবেন এটা। আচ্ছা, নেগেটিভ করতে গেলে I won't be a doctor, he won't be a teacher, they won't be footballers। এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, ভার্ব চেঞ্জ করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, দেখবেন খুবই সহজ মনে হবে এগুলো। ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে বলে ফেলি। এই জায়গাটাতে আমরা একটু দেখি যে উইল বিটা কিভাবে আমরা একসাথে বলি। বলছে উইল হি বি এ ডক্টর, উইল হি বি এ ডক্টর, উইল দে বি ফুটবলার্স, উইল ইউ বি এ টিচার। তো বলছে আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা সবার প্রথমে নিয়ে আসে, যেটা একদমই ভুল। আমাদের মনে রাখতে হবে এই সেন্টেন্স গুলাতে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এই উইল হচ্ছে কি, একটা অক্সিলারি ভার্ব, এবং বি শব্দটা নিজেই একটা ভার্ব। এখানে বি শব্দটা কিন্তু নিজেই একটা ভার্ব। তাই বলছে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় দেখেন, ওন্ট হি বি আ ডক্টর, ওন্ট বি হি হবে না। ওন্ট বি হি আমরা অনেকে লিখে ফেলি এরকম, কিন্তু এখানে লিখতে হবে ওন্ট হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার্স, তারা কি ফুটবল খেলোয়াড় হবে না। ওন্ট ইউ বি টিচার, তুমি কি শিক্ষক হবে না। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু ঠিক একই নিয়মে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি উইল বিটাই অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না, শুধুমাত্র উইলটা সবার প্রথমে বসবে। এই বাক্যগুলো একটু মনে রাখবেন এখানে। আচ্ছা, তারপর দেখেন
বলছে আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারা সকাল থেকে খেলছিল, দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং। সকাল থেকে, মনে রাখবেন, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম থাকলে ফর, অথবা বাংলা বাক্যে যদি যাবত বা ধরে থাকে, যাবত বা ধরে থাকে, তাহলে সেখানে ফর, আর হইতে থেকে চেয়ে থাকলে সেখানে সিন্স বসবে। হইতে থেকে চেয়ে থাকলে সেখানে কি বসবে? সেখানে সিন্স বসবে, মনে রাখবেন একটু। আচ্ছা, এরপর দেখেন বিং এর ব্যবহারটা একটু আমাদেরকে দেখতে হবে, কোথায় বিং বসে। বিং বলছে, বিং বি ভার্বের পাস্ট পার্টিসিপেল হিসেবে বিং ব্যবহৃত হয়, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে আমরা এখানে বিংটা দেখবো না, আমরা এখানে আরেকটা ভাবে একটু দেখবো। তারা অভদ্র হচ্ছিল, দেখেন, দে ওয়ার বিং রুড। দে ওয়ার বিং রুড, এই বি মানে কিন্তু হওয়া, আর বিং মানে হচ্ছে কি, হচ্ছিল। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। কি হবে বলেন? আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। এখানে মেইন ভার্ব হিসেবে কিন্তু বসেছে, বি মানে কিন্তু এখানে ওয়াজ ওয়্যার, এই ওয়্যারটা কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। এই সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের এবং প্যাসিভ ভয়েসের জন্য বিং ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসের কন্টিনিউয়াস মুডেও কিন্তু বিং ব্যবহার করা হয়। দ্য গার্ল ইজ বিং পানিশড, দেখেন, দ্য গার্ল ইজ বিং পানিশড, বালিকাটিকে সাজা দেওয়া হচ্ছে, মেয়েটিকে সাজা দেওয়া হচ্ছে। মেনি পিপল আর বিং এফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস এভরিডে, প্রতিদিন অনেক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তো এখানেও দেখেন হোমওয়ার্ক রয়েছে, প্র্যাকটিক্যাল জায়গা, এগুলো আপনারা একটু করবেন। দে ড্যাশ, এখানে দে অ্যাম হবে, না ইজ হবে, না আর হবে, না ওয়ার হবে। দে ওয়ার সো হ্যাপি টু সি ইউ, দে আর হ্যাপি, দে আর সো হ্যাপি টু সি ইউ, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে থাকবে। এরপর আরেকটা ভার্ব আমরা দেখবো, সেটা হচ্ছে ডু ভার্ব। কি থাকবে বলেন তো? ডু ভার্ব। ডু ভার্বের কয়েকটা ফর্ম আমরা একটু দেখবো, 5টা ফর্ম: ডু, ডিড, ডান, ডুইং, আরেকটা হচ্ছে ডাজ। যেমন আমি আমার কাজ করি, আই ডু মাই ওয়ার্ক। সে তার কাজ করে, হি ডাজ হিজ ওয়ার্ক। সে তার কাজ করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক। সে তার কাজ করেছে, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। কত সুন্দরভাবে সিকুয়েন্স অনুসারে এখানে সাজিয়ে দেওয়া। ডু অর্থ করা মেইন ভার্ব হিসেবে হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বের মতোই যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, কিন্তু এই ডু ভার্বটি সবসময় যে গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটি হচ্ছে ডাজ। ডু, ডাজ, ডিড। কি বলা হচ্ছে? ডু, ডাজ, ডিড। প্রধানত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে গেলে 12টা টেন্সের ভিতরে মাত্র 2টা টেন্সে এটা ব্যবহার করা হয়। কয়টা টেন্সে ব্যবহার করা হয়? 2টা টেন্সে। বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এই ডু সরাসরি ব্যবহৃত হয়ে থাকে। আমরা জানি 12 প্রকার টেন্সের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স করি, তখন এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আর 10টাতে কিন্তু থাকে। কি বলছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই ইট রাইস, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব লাগেনি, আই ইট রাইস। এছাড়া আমরা আরো একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সেই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে, শুধু সেই ভার্বের সাথে নট বসিয়ে নেগেটিভ করা হয়। আমরা একটু আগেও কিন্তু এটা দেখেছিলাম, যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আরন্ট ওয়াচিং টিভি। ইউ আর ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। এখানে অনেক সেন্টেন্স দিয়েছি, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। শুধু এখানে যা লেখা আছে এইভাবে প্র্যাকটিস করবেন না। অনেকে বলে কি, স্যার এখানে আরো দেন, আরো প্র্যাকটিস করার জন্য দেন। না, এই ড্রাইভিং কে আপনি ক্যাচিং করতে পারেন, ইটিং করতে পারেন, এখানে রাইটিং করতে পারেন, এই ভার্ব গুলো আপনাকে চেঞ্জ করতে হবে। ইন দা সেম ওয়ে, আমরা জানি যে সকল সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে, সেটা সবার প্রথমে নিয়ে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন দেখেন, আই অ্যাম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি? হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব গুলা সবার প্রথমে এনে বসিয়ে দিলে সেগুলো ইন্টারোগেটিভ হয়ে যাবে। বিষয়গুলো খুবই সিম্পল, আমরা এগুলো একবার দেখলেই কিন্তু পারবো। তারপর বলছে আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, হি রাইটস আ লেটার, আই স্পোক ইংলিশ। হুম,
এই বাক্যগুলো দিয়ে, এই ভার্বগুলো দিয়ে আমাদেরকে বাক্য করতে হবে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট। দেখেন ডোন্ট কোথায় বসে আর ডাজেন্ট কোথায় বসে। আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল। দে ড্র এ পিকচার, দে ডোন্ট ড্র এ পিকচার। এগুলো যখন ভালোভাবে আপনি পারবেন, তখন আপনার প্রেজেন্টেশন দেওয়াটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো এখন আমি কথা বলার জন্য আপনাদেরকে সুযোগ করে দিতে চাই, যারা আনমিউট করেছেন বা যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, তারাই শুধুমাত্র এখানে কথা বলবেন। এনি টপিকস, প্লিজ। সেমি মডেল আর মডেল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। আজকে যেমন বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব দেখাচ্ছি, আগামীতে এই ভার্ব গুলো আপনি পাবেন, মডেল এবং সেমি মডেল অবশ্যই পাবেন। বুঝছেন? অনেকেই আনমিউট করছে, প্লিজ আনমিউট করবেন না। যারা আনমিউট করেছেন মিউট করে রাখেন। কথা বলার জন্য প্রয়োজন হলে হ্যাঁ, আমি প্রশ্ন নিব, শেষের দিকে প্রশ্ন নিব। তো এখানে কেউ কোনো বিষয়ের উপর কথা বলতে পারবেন? গত ক্লাসে আমি কি দিয়েছিলাম? বা এনি টপিকস ইউ ক্যান সে। হুম, এনি টপিকস। ইয়েস। আচ্ছা, এত মানুষ, আপনারা এত লোক আনমিউট করছেন কেন? প্লিজ সবাই মিউট করেন তো, সবাই মিউট করেন। মিউট করা বুঝেন? আচ্ছা, এক এক করে আমি বলবো। কৃষ্ণা দিদি প্লিজ আপনি বলুন, কোন বিষয়ের আপনি বলতে চান? আনমিউট ইউর মাইক্রোফোন, ইউর টাইম ইজ অনলি 2 মিনিটস। প্লিজ কুইকলি আনমিউট। বলুন কোন বিষয়ের উপর আপনি বলতে চান, সেই বিষয়ের উপর আপনি বলা শুরু করুন। হ্যাঁ, প্রেজেন্টেশন দেওয়ার নিয়মটা মনে আছে তো? ঠিক এইভাবে শুরু করতে হবে কিন্তু। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ কৃষ্ণা বিফোর ইউ, বলুন। হুম হুম At first, thank to my honorable sir, Mr. Prosenjit Sarkar, হুম for giving me a chance to say something. হুম Today's my topic is myself. হুম My full name is Krishna Rani Das. হুম I'm from Bangladesh, Bangladeshi by birth. My home district is Faridpur. হুম। At present, I'm living in Kustia, কুষ্টিয়া। Kumartuli. ওকে। 48 years old. I'm teacher. Uh, our family consists of 4 members. And I'm married. And they are my husband and 2 daughters. My husband is a college teacher and my daughters are students. I'm postgraduate in history of Islamic. I'm a Hindu's middle class family. Mm, I like honest, punctual, and hardworking person. My favorite food is vegetables. I like fruit too. My favorite color are purple and pink. And I'm interested in English. ওকে। English. হুম। This no more today. Thank you. ফর প্যাশন শেয়ারিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। দেখেন এই যে যতটা কথা বলছে না, এইভাবে যদি মানুষের সামনে যে কোনো জায়গায় একটা নতুন পরিবেশে হঠাৎ করে আপনাকে বলা হয় ইংলিশের উপর কিছু বলুন, আপনি এই টপিকস এর উপর আজকের অনুষ্ঠান নিয়ে কিছু বলুন, আপনার মাইসেলফ সম্পর্কে কিছু বলুন, মাই ফ্যামিলি সম্পর্কে কিছু বলুন, আমরা যদি বলার প্র্যাকটিস আগে থেকে করা থাকে, আপনি সেখানে অনায়াসেই কিন্তু আপনার প্রেজেন্টেশনটা দিতে পারবেন। কিন্তু হঠাৎ করে আপনি পারবেন না, যতই গ্রামার জানেন, যতই ভোকাবুলারি জানেন, আপনার আগে থেকে প্র্যাকটিস না থাকলে পারবেন না। সো ভেরি নাইস প্রেজেন্টেশন, এক্সিলেন্ট, ইউ হ্যাভ ডান। থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। ওকে, দেখি পরবর্তীতে আর কেউ দিতে চাচ্ছেন? স্বপন রয় প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? আনমিউট ইউর মাইক্রোফোন। স্বপন রয় পারবেন? রেইজ হ্যান্ড প্রেস করেছেন মানে কি আমি বুঝতে পারছি আপনারা কথা বলবেন, কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে। মুক্তা আক্তার, মুক্তা আক্তার, ক্যান ইউ হেয়ার মি? দেখছেন আমি কথা বললে তখন আর কেউ কথা বলে না। আচ্ছা যাই হোক, তো আমি আরো একটু বিষয়গুলো দেখাবো। এখানে আমি যে বিষয়গুলো দেখাচ্ছিলাম ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ভিতরে, তো বলছে এবার দেখি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি প্লেস ফুটবল, আমরা সবাই এটা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইয়েস হয়। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। এই যে দেখেন এখানে কিন্তু থার্ড পারসন বিধায় এখানে ডাজ ব্যবহার করেছি, হি ডাজ নট। আর ডাজের পরে
যে মূল ভার্বটা বসাবো এটা কিন্তু আবার বেস ফর্মে ফিরে আসবে, হি ডাজ নট প্লেস হবে না। আমরা ভুল করে অনেকে আবার কিন্তু এখানে এস বাই এস দিয়ে ফেলি। নো, বলছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়েছি ডাজ, এজন্য এখানে আর প্লেস হবে না। হি সিংস এ সং, হি ডাজ নট সিং এ সং। রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজ নট ড্র এ পিকচার। তো বলছে তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস বাই এস হয়। মনে রাখবেন কোন সেন্টেন্সে হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজের ব্যবহার, এই ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ওই ইএসটা যুক্ত হয়ে যাওয়া। এই ডাজের মানে হচ্ছে ডু ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে যাওয়া। যেমন আই ইট রাইস, কিন্তু যদি বলি করিম ভাত খায়, করিম ইটস রাইস, ওই যে একটা এস বাই এস, ওইটা কিন্তু এখানে ডু এর সঙ্গে যুক্ত হয়েছে। এ কারণে মেইন ভার্বের সাথে আর এস বাই এস হবে না, এটা তখন আবার ভি1 ফর্মে চলে আসবে। মনে রাখবেন ডাজ ব্যবহার করলে তখন পরের ভার্বটা মেইন ফর্মে চলে আসে। এবার আমরা দেখবো এই সেন্টেন্স গুলো কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র এই ডু বা ডাজ ভার্বটা সেন্টেন্সে সবার শুরুতে নিয়ে আসলে বিষয়গুলো ইন্টারোগেটিভ হয়ে যায়। কেমন হয়? যেমন দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। যারা একেবারেই গ্রামারে দুর্বল, এই বিষয়গুলো একটু দেখেন, আপনার দুর্বলতাটা কেটে যাবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? দে ড্র পিকচার, তারা ছবি আঁকে। ডু দে ড্র পিকচার, ডু দে ড্র পিকচার। হুম। ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস? আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার? ডু আই রাইট এ লেটার? হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল? এখানে কিন্তু ডাজ হি প্লেস দেওয়া যাবে না। হুম, এটা দিতে হবে। এবার আমরা দেখবো যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ডু ভার্বের ব্যবহার। আমি আগেই বলেছি পাস্ট ইনডেফিনিট টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়। ডু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ডিআইডি, ডিড। ডু মানে হচ্ছে করা, আর ডিড মানে হচ্ছে করেছিলাম, এটা ব্যবহার করতে হবে। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গুলার, প্লুরাল, যে কোনো পার্সন বা সাবজেক্ট হিসাবে এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। এখানে সব জায়গায় কিন্তু ডিড বসবে। কি বসবে বলেন? ডিড। এটা কমন নেওয়া যায়, গসাগু করতে গেলে যেমন কমন নিতে হয় সেরকম কমন নেওয়া যায়। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, এই কারণে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সে মেইন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকবে না। আবার কি বলছে দেখেন, এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে দুইটা পাস্ট ফর্ম একই জায়গায় বসে না। কোনো বাক্যে যদি ডিড বসে তাহলে পরের ভার্বটা ভি1 ফর্মে চলে আসে। কেমন হয় আমরা একটু দেখবো। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আমি ফুটবল খেলিনি। আই ডিডন্ট প্লে ফুটবল, আই ডিডন্ট প্লে ফুটবল। আমরা অনেকেই কিন্তু আই ডিডন্ট প্লেড ফুটবল দেই, প্লেড। আসলে কি প্লেড হবে? হবে না। এই ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এই ডিড দিলে এখানে আর প্লেড হয় না। মনে রাখবো আমরা এটা, ডিড দিলে পরের ভার্বটা ভি1 ফর্মে হবে। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? হি ড্রিউ এ পিকচার, হি ডিডন্ট ড্র এ পিকচার। এই দেখেন ডিডন্ট দিয়েছি, এই জন্য এখানে ড্রিউ হবে না, ড্র হবে। ডিড হি ড্র এ পিকচার? এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা জানি যে আর দুইটা সেন্টেন্স এইভাবে লেগে থাকে করা যায়, সেটা হচ্ছে ডাব্লিউ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। যেমন দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডন্ট ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ এ কার? তারা কি একটা গাড়ি চালিয়েছিল? ডিডন্ট দে ড্রোভ এ কার? ডিডন্ট দে ড্রাইভ এ কার? তারা একটা গাড়ি চালায়নি। তারা কি একটা গাড়ি চালায়নি? হোয়ার ডিড দে ড্রাইভ এ কার? তারা কোথায় একটা গাড়ি চালিয়েছিল? হোয়াই ডিডন্ট দে ড্রাইভ এ কার? তারা কোথায় গাড়ি চালায়নি? দেখেন এখানের এই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করবেন, করে নিজেরা এই ড্রাইভ বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট, অন্যান্য ভার্ব ব্যবহার করে করতে হবে। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আরেকটা হোমওয়ার্ক থাকবে যেটা মেইন হোমওয়ার্ক, সেটা হচ্ছে এখান থেকে ডে 1, ডে 2 এবং ডে 3 করে রাখবেন। যারা নতুন আজকে জয়েন করেছেন, ডে 1, ডে 2 এবং ডে 3 দেখেন, সে কি আমটি খেয়েছিল? একটু আগে আমরা এটা শিখে এসেছি। এইটা বলেন তো এর অ্যাফার্মেটিভ কি হয়? অ্যাফার্মেটিভ হবে সে আমটা খেয়েছিল। হি এট দ্য ম্যাঙ্গো, হি এট দ্য ম্যাঙ্গো, সে আমটা খেয়েছিল। এটাকে যদি বলি সে কি আমটি খেয়েছিল? ডিড হি ইট দ্য ম্যাঙ্গো? তো এই হোমওয়ার্ক গুলো আপনারা করবেন, এগুলো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠাবেন। So that's all for today. I am very tired now. See you in the next class. Assalamu alaikum to everyone. Good evening, good night. Allah Hafiz. Thank you.